আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। মমরিনাজ মমির। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। প্লাস্টিক ব্যবস্থাপনা ঠিক না থাকায় জীববৈচিত্র্য ধ্বংসের মুখে। ধ্বংসাত্মক প্রভাব থেকে বাঁচতে জীবনধারা পরিবর্তনের তাগিদ প্রধান উপদেষ্টার। পিলখানায় বিডিআর বিদ্রোহের সাথে রাজনৈতিক দলের নেতারাও জড়িত ছিলেন, জানালো স্বাধীন তদন্ত কমিশন। সময় মতো নাম প্রকাশ। নৈতিকতার প্রশ্ন ওঠায় শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিয়োজিত আইনজীবী আমিনুল গনিকে সরিয়ে দিল ট্রাইব্যুনাল। মামলা লড়বেন আমির হোসেন। কাল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু। এবছর অংশ নিচ্ছে প্রায় 12,51,000 শিক্ষার্থী। নকলমুক্ত রাখতে কঠোর পদক্ষেপ। এবং যুদ্ধবিরতির পর পাল্টাপাল্টি বিজয় দাবি ইরান ইসরায়েলের। তেহরানের সফল অভিযানে বিশ্বজুড়ে খামেনির দুঃসাহসিক নেতৃত্বের প্রশংসা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। প্লাস্টিক ব্যবস্থাপনা ঠিক না থাকায় দেশের জীববৈচিত্র্য ধ্বংসের মুখে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্ব পরিবেশ দিবস ও জাতীয় বৃক্ষ মেলার উদ্বোধন উপলক্ষে বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। প্লাস্টিকের ধ্বংসাত্মক প্রভাব থেকে বাঁচতে জীবনধারা পরিবর্তনের তাগিদ দেন প্রধান উপদেষ্টা। পরিবেশ রক্ষায় ওয়ান টাইম প্লাস্টিক বর্জনের আহ্বান জানান তিনি। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। সম্মানিত শ্রোতৃবৃন্দ, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার এই আয়োজন বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। অনুষ্ঠানে 31 প্রতিষ্ঠান ও ব্যক্তিকে পুরস্কৃত করা হয়। আমি পরিবেশ মেলা, বৃক্ষ মেলা ও বৃক্ষরোপণ অভিযান 2025-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। উদ্বোধনী বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, প্লাস্টিকের জন্ম আছে কিন্তু ধ্বংস নেই। এতে নদ নদী জলাশয় নষ্ট হয়ে জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাচ্ছে। বর্তমানে মাইক্রোপ্লাস্টিক নিয়ে শিশু জন্ম নিচ্ছে বলেও জানান প্রধান উপদেষ্টা। প্লাস্টিক এমন জিনিসে দাঁড়িয়ে গেছে যে ক্রমাগত হুমকার দিচ্ছে। প্লাস্টিক ব্যবস্থাপনা ঠিকঠাক না থাকায় জীববৈচিত্র্য ধ্বংসের মুখে পড়ছে। আমাদের দেশেই নদী নালা, খাল বিল, কৃষি জমি, গ্রাম ও নগরের আনাচে কানাচে পলিথিন আর প্লাস্টিকের ছড়াছড়ি আমরা সবাই জানি। কোন কোন নদীর নিচে তলদেশে 7-8 ফুট প্লাস্টিকের আস্তরণ পড়ে গেছে। আমরা যদি আমাদের লাইফস্টাইল পরিবর্তন না করি, এই যুদ্ধে সামগ্রিকভাবে মানুষের পরাজয় অবধারিত। এর থেকে মুক্তি নাই। পরিবেশ রক্ষা নিজের নয় বরং সরকারের দায়িত্ব বলে নাগরিকরা এর দায় এড়িয়ে যান বলে মনে করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরিবেশের দায়িত্ব সরকারের উপরে তুলে দিয়ে নাগরিকরা পায়ের উপর পা তুলে নিজেদেরকে নির্ভর মনে করলে তবে পরিবেশের আর রক্ষা নাই। পরিবেশের প্রথম সবক হচ্ছে আমার পরিবেশ আমাকে রক্ষা করতে হবে, আর কেউ এসে রক্ষা করে দিয়ে যাবে না। পরিবেশ রক্ষায় ওয়ান টাইম প্লাস্টিক বর্জনের আহ্বান জানান তিনি। প্রয়োজনে সপ্তাহে একদিন প্লাস্টিক ব্যবহার না করার অভ্যাস গড়ে তোলার পরামর্শ তার। প্লাস্টিক দূষণ কমিয়ে আনার অন্যতম উপায় হলো যতটা সম্ভব এটা বর্জন করা। গোড়াতে যদি আমরা উৎপাদনটাই বন্ধ করতে পারি তাহলে আর বর্জনের প্রশ্ন আমাদের আর থাকে না। আমি দেশের সকল নাগরিকের প্রতি ওয়ান টাইম প্লাস্টিক পণ্য ব্যবহার বন্ধ করে দেওয়ার জন্য আবেদন করছি। পরিবেশ রক্ষায় প্লাস্টিক বর্জনে তরুণদের আরো সক্রিয় এবং সব নাগরিককে সচেতনতার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। যারা বয়সের যত তরুণ তারা তত সিরিয়াসলি বিষয়টাকে দেখে। আমরা যারা বয়স্ক হয়ে গেছি আমাদের কোনো গ্রাহ্যই হয় না। অনুষ্ঠান শেষে একটি সোনালু গাছ লাগিয়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। পিলখানায় বিডিআর বিদ্রোহের সাথে রাজনৈতিক দলের নেতারা জড়িত ছিলেন বলে জানিয়েছেন জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। সকালে সংবাদ সম্মেলনে কমিশনের সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ ল ম ফজলুর রহমান বলেন, সময় মতো তাদের নাম প্রকাশ করা হবে।
প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে সত্য উদ্ঘাটনের লক্ষ্যে শেখ হাসিনা সহ 14 জনকে সাক্ষী দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, তারা যেসব দেশে আছেন সেখানকার দূতাবাস অথবা অনলাইনে তাদের বক্তব্য দিতে পারবেন। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। অনেক তথ্য উপাত্ত হারিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, মানুষ মরে গেছে, বিদেশে চলে গেছে। প্রায় 16 বছর আগে পিলখানা সদর দপ্তরে ঘটে যাওয়া বিডিআর হত্যাকাণ্ডের তথ্য উদ্ঘাটনে কিছু জটিলতা সৃষ্টি হয়েছে জানিয়ে স্বাধীন তদন্ত কমিশনের সংবাদ সম্মেলনে বলা হয়, ইতোমধ্যে বহু আলামত নষ্ট ও সাক্ষীর মৃত্যু হয়েছে। এরপরও তদন্ত কাজ এগিয়ে যাচ্ছে জানিয়ে কমিশনের সভাপতি বলেন, সাবেক প্রধানমন্ত্রী সহ 14 জনের সাক্ষ্য গ্রহণের চেষ্টা চলছে। 2 জন পালিয়ে থাকা রাজনীতিবিদ তারা ওয়েবসাইটের মাধ্যমে, ইমেলের মাধ্যমে তাদের সাক্ষ্য দিয়েছেন। বাকিগুলো আমরা এম্বাসিতে যদি যেতে পারি তাহলে আমরা সেই যেখানে তারা আছেন সেই এম্বাসির কর্মকর্তাদেরকে অনুরোধ জানাবো, তাদেরকে হয় লিখিত বক্তব্য তাদের আমাদের কাছে উপস্থাপন করুক, কিংবা তাদেরকে অনলাইন করলে আমরা তাদের সঙ্গে কথা বলব। বিডিআর বিদ্রোহে হত্যাকাণ্ড তদন্তে গঠিত বিগত 2 কমিটি প্রভাবিত ছিল জানিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, নৃশংস ওই ঘটনার সাথে রাজনৈতিক নেতারা জড়িত ছিলেন। আমাদের আগে 2টা তদন্ত কমিশন তদন্তকে ভিন্ন খাতে প্রবাহিত করবার জন্য জঙ্গিবাদকে আনার চেষ্টা করা হয়েছে। রাজনৈতিক নেতৃবৃন্দ জড়িত এইরকম তথ্য আমরা পেয়েছি, এর বাইরে আমরা এই মুহূর্তে বলতে চাচ্ছি না। আপনারা অপেক্ষা করেন, এরপরে তদন্ত যখন ফাইনালি আমরা প্রকাশ করব তখন আপনারা জানতে পারবেন। বিডিআর হত্যাকাণ্ড নিয়ে ইতিমধ্যে যেসব বিচার সম্পন্ন হয়েছে বা যে মামলা বিচারাধীন রয়েছে, সংবাদ সম্মেলনে এ নিয়ে কোনো মন্তব্য করেনি কমিশন। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। নৈতিক প্রশ্ন ওঠায় শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিয়োজিত আইনজীবী আমিনুল গনি টিটুকে সরিয়ে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার স্থলে মামলা লড়বেন রাষ্ট্র নিয়োজিত আইনজীবী আমির হোসেন। দুপুরে বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এই আদেশ দেন। আমিনুল গনি টিটু 5 আগস্ট ফেসবুক পোস্টে শেখ হাসিনার ফাঁসি চেয়েছেন। এদিকে গাইবান্ধার এক ছাত্রলীগ নেতার সঙ্গে ফোনালাপে আদালত অবমাননার মামলায় এমিকাস কিউরি ওয়াইফ মশিউজ্জামানের আবেদন মঞ্জুর করে শুনানির জন্য 2রা জুলাই পরবর্তী দিন ঠিক করেন আদালত। প্রসিকিউশন জানায়, এসব মামলায় রাষ্ট্র থেকে আসামির পক্ষে আইনজীবী নিয়োগের রেওয়াজ না থাকলেও স্বচ্ছ বিচারের স্বার্থে ট্রাইব্যুনাল দিয়েছেন। পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার পরও শেখ হাসিনা ও গাইবান্ধার অপর অভিযুক্ত শাকিল আলম বুলবুল হাজির না হওয়ায় আসামিদের সাজা হবে বলে আশা করছেন আইনজীবীরা। দেখুন, স্টেট ডিফেন্স নিয়োগ কিন্তু আপনার এরই মধ্যে আপনার পোস্টটি ভাইরাল হয়ে উনি ট্রাইব্যুনালের কাছে এই মামলায় থেকে নিজেকে প্রত্যাহারের আবেদন করেছেন। ট্রাইব্যুনালে তার এই মৌখিক আবেদন মঞ্জুর করে এই মামলায় স্টেট ডিফেন্স থেকে তাকে প্রত্যাহার করিয়ে অ্যাডভোকেট জনাব আমির হোসেনকে এই মামলায় নতুন করে স্টেট ডিফেন্স হিসেবে এনগেজ করেছে। আমাকে অ্যাকচুয়ালি কন্টেম্পট পিটিশন হিয়ারিং করবার জন্য এখানে এনগেজ করা হয়েছিল, মূল মামলা নয়। এটা হিয়ারিং করবার জন্য আমি প্রস্তুতি নিয়ে এসেছিলাম, যেহেতু কোর্ট থেকে প্রশ্নটা উত্থাপিত হয় কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কথা, সে বিবেচনা করে, এথিক্যাল দিক বিবেচনা করে আজকে আমাকে প্রত্যাহার করেছি। রাষ্ট্রস্বার্থকে ঊর্ধ্বে রেখে রাজনৈতিক দলগুলোকে ছাড় দেওয়ার মানসিকতা দেখানোর আহ্বান জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। জুলাই সনদ প্রস্তুতে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় পর্যায়ে 7ম দিনের মতো আলোচনা শুরুতে এই আহ্বান জানান তিনি। কমিশনের সহসভাপতি বলেন, সব দলের মতের ভিত্তিতে আগামী মাসের মধ্যেই জুলাই সনদ জাতির সামনে তুলে ধরতে চায় ঐক্যমত্য কমিশন। রাষ্ট্রের স্বার্থ, জাতির স্বার্থকে ঊর্ধ্বে রেখে সকলে মিলে আমরা যেন অগ্রসর হতে পারি সেটা আপনারা বিবেচনা করবেন। আমি বারবার বলেছি যে আপনার সকলকে খানিকটা ছাড় দিতে হবে। কোন কোন জায়গায় পরিবর্তন সংশোধন সংযোজনের মধ্য দিয়ে আমরা অভিষ্ট লক্ষ্য অর্থাৎ একটি জাতীয় সনদের জায়গায় পৌঁছতে পারব। আমার আস্থা এবং বিশ্বাস আছে যে আমরা পারবো, কারণ আমরা সকলে মিলে যদি এত বড় সংগ্রামে অংশগ্রহণ করতে পারি, আমরা সকলে মিলে যদি প্রাণ বাজি রেখে লড়াই করতে পারি, তাহলে আমরা পারবো না, এটা হতে পারে না।
পুলিশ বাহিনী পুনর্গঠনের পর আগামীতে গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছেন আইজিপি বাহারুল আলম। সকালে রাজধানীর একটি হোটেলে পুলিশের আধুনিকীকরণ এবং পেশাদারিত্বের ওপর সংলাপ শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন। পুলিশ ক্ষমতার কেন্দ্র হতে চায় না উল্লেখ করে আইজিপি বলেন, আগামীতে তার বাহিনী দেশ ও জনগণের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখবে। সুশাসন প্রতিষ্ঠায় পুলিশ কার্যকর ভূমিকা রাখবে বলেও জানান বাহারুল আলম। Police should be free from political interference and undue process. We remain hopeful that with the collective will and concerted efforts of people, we can reinforce the long-awaited process of meaningful police reform. স্থানীয় সরকার উপদেষ্টার ঘনিষ্ঠ কিছু দুর্নীতিবাজ কর্মকর্তার নেতৃত্বে নগর ভবনে আন্দোলনকারীদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। আন্দোলনে অংশগ্রহণকারী কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে প্রতিহিংসামূলক পদক্ষেপ নিলে তার পরিণতি ভালো হবে না বলেও সতর্ক করেন তিনি। সকালে জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে ইশরাক অভিযোগ করেন, আপিল বিভাগের রায়কে বাস্তবায়ন না করে আদালত অবমাননা করেছে অন্তর্বর্তী সরকার। সংবাদ সম্মেলনে তিনি জানান, অবৈধ মেয়র তাপসের বিরুদ্ধে আদালতের রায়ের আইনের শাসনের চূড়ান্ত বিজয়ের দলিল হিসেবে শপথ অনুষ্ঠান ছিল সবশেষ ধাপ, যা কেবল একটি আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থাকবে। এই প্রক্রিয়া পদে পদে বাধাগ্রস্ত করায় নিরপেক্ষতার আড়ালে লুকিয়ে থাকা অগণতান্ত্রিক শক্তির পরাজয় ঘটেছে বলে দাবি করেন ইশরাক। গতকাল হামলার পরিকল্পনা ও বাস্তবায়ন করা হয়েছে স্থানীয় সরকার উপদেষ্টার ঘনিষ্ঠ হিসেবে সুপরিচিত কিছু দুর্নীতিবাজ কর্মকর্তাদের নেতৃত্বে। আসিফ মাহমুদ দায়িত্ব নেওয়ার পর রুবেল তার লুটপাটের হাতিয়ার হয়ে উঠেছিল বলে নগর ভবনের আনাচে কানাচে কথা হচ্ছে। বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কর্তৃক বৈধতা বহাল রাখা গ্যাজেটকে পুরো অন্তর্বর্তীকালীন সরকার বৈধতা দিচ্ছে না বা মানছে না। সেটা সরকার কর্তৃক, অর্থাৎ পুরো অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক উচ্চ আদালত অবমাননার শামিল নয় কি? জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিয়ে আদালত ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে বলে মন্তব্য করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর হামিদুর রহমান আজাদ। আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন। জানান, অন্তর্বর্তী সরকারের অধীনে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে হবে। দলীয় সরকারের অধীনে স্থানীয় নির্বাচন সুষ্ঠু না হওয়ার আশঙ্কাও করছে জামাত। আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে অনুষ্ঠানের অনুরোধ জানিয়ে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের আহ্বান জানান জামায়াতের এই নেতা। আগামীকাল থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। সকাল 10টায় বাংলা প্রথম পত্রের মাধ্যমে শুরু হবে লিখিত পরীক্ষা, চলবে 10 আগস্ট পর্যন্ত। এবছর সারা দেশে মোট 12,51,111 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে 9টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থীর সংখ্যা 10,55,000-এরও বেশি। আলিম পরীক্ষার্থী 86,000-এরও বেশি এবং কারিগরি বোর্ডের অধীনে পরীক্ষার্থী 1,09,000-এর বেশি। দেশের 2,797টি কেন্দ্রে এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবারও পরীক্ষা সুষ্ঠু, নিরাপদ ও নকলমুক্ত রাখতে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। যুদ্ধবিরতির পর এর সফলতা ও ব্যর্থতা নিয়ে ইরান ইসরায়েলের মধ্যে চলছে বাকবিতণ্ডা। পাল্টাপাল্টি আক্রমণের হুমকিও দিচ্ছে দেশ দুটি। ইসরায়েল আবারও হামলা করলে যে কোনো মুহূর্তে ট্রিগার টানতে প্রস্তুত ইরান। পাল্টা হামলা বন্ধ হলেও ইসরায়েল, যুক্তরাষ্ট্র জোট এবং ইরান দুপক্ষই একে নিজেদের জয় দাবি করছেন। এদিকে মার্কিন গোয়েন্দা সংস্থা জানিয়েছে, ইরানের যেসব পারমাণবিক সাইটগুলোতে আমেরিকা হামলা চালিয়েছে তাতে খুব একটা ক্ষতি হয়নি। জাহিদুল আলমের রিপোর্ট। অবশেষে শান্তির সুবাতাস পেল বিশ্ব। ইরানের সাথে ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হওয়ায় এখন শান্ত ইরান ও ইসরায়েলের আকাশ। তবে বাইরে খুব একটা প্রকাশ না হলেও এখনো টালমাটাল ইসরায়েল যুক্তরাষ্ট্র।
কেননা ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টি পারমাণবিক সাইট ফার্দো, নাতানজ, ইস্পাহান ধ্বংস হয়েছে এমন দাবি পুরোপুরি সঠিক নয় বলে জানিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা। তবে তাদের এই প্রতিবেদন ত্রুটিপূর্ণ বলছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এছাড়া মধ্যপ্রাচ্যে সরাসরি মার্কিন হামলাকে অযৌক্তিক মনে করছে বেশিরভাগ আমেরিকান। একই সাথে ইরানের সাথে সংঘাতকে অমূলক বলে মনে করেন সাধারণ ইসরায়েলিরা। তৃতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এবারের লড়াইয়ে কৌশলগতভাবে ইরানের এগিয়ে থাকা। ইসরায়েলের প্রতিটি হামলার জবাব দিয়েছে ইরান। একই সাথে আমেরিকার সরাসরি হামলার জবাবে তারা মার্কিন সেনা শিবিরে ক্ষেপণাস্ত্র ছুড়ে হুঁশিয়ারিও দিয়েছে। এতে কাঁপন ধরেছে বিশ্বের সবচেয়ে শক্তিধর রাষ্ট্রটির বুকেও। তবে ইসরায়েল আমেরিকার যৌথ হামলায় ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার দৈন্যতাও ফুটে উঠেছে। দেশটি হারিয়েছে অন্তত 14 জন বিজ্ঞানী এবং 20 জনের বেশি শীর্ষ সামরিক নেতা। এখনও প্রাণনাশের ঝুঁকিতে রয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ শীর্ষ ব্যক্তিরা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তৎপরতায় শেষ পর্যন্ত হামলা বন্ধে দুদেশ রাজি হলেও আদৌ এই সংঘাতের বিরতি নাকি বড় আঘাতের আগে নিজেদের গুছিয়ে নিতে কালক্ষেপণ। জাহিদুল আলম, এটিএন বাংলা। ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে সফল অভিযান চালিয়ে বিশ্বজুড়ে প্রশংসায় ভাসছে খামেনি সরকার। ইরান আবারও প্রমাণ করল তারা বীরের জাতি। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ইমানের জোরে তেহরান ইসরায়েল আমেরিকাকে চাপে ফেলতে পেরেছে বলে করেন ইসলামী চিন্তাবিদরা। তাদের মতে পরমাণু অস্ত্রের চেয়ে শক্তিশালী মুসলমানের ইমানি শক্তির প্রমাণ দেখিয়েছে খামেনি, যা এবার ধুলোয় মিশিয়ে দিয়েছে ইহুদিদের অহংকার। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে। নিঃসন্দেহে মুসলিম বিশ্বের কাছে এখন সবচেয়ে জনপ্রিয় নেতা ইরানের ইতিহাসের প্রভাবশালী ও রহস্যময় ব্যক্তিত্ব আয়াতুল্লাহ আলী খামেনি। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দহিত্র ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহুর বংশধর এই লৌহমানব বয়সের ভারে নুজ্জ হলেও ইসরায়েলের বিরুদ্ধে সংঘাতে তার দুঃসাহসী নেতৃত্ব প্রশংসা কুড়িয়েছে দুনিয়া জুড়ে। সম্প্রতি ইসরায়েলের আকস্মিক বিমান হামলায় ইরানের সমন্বিত চৌকস সামরিক বাহিনীর শীর্ষ কয়েকজন নেতাকে হারিয়েছেন তিনি, কিন্তু এতে বিন্দুমাত্র টলেননি 86 বছর বয়সী এই শিয়া নেতা। সন্ত্রাসী ইহুদিদের খতম করতে আল্লাহর গায়েবী সাহায্যই যথেষ্ট বলে মনে করেন ইরানের অবিসংবাদিত এই নেতা। মধ্যপ্রাচ্যের অন্যতম ক্ষমতাধর মুসলিম নেতা খামেনি গত প্রায় 4 দশক ধরে শাসন করে আসছেন ইরানকে। নিজ দেশের সার্বভৌমত্বের উপর আঘাত এবং মুসলিমদের উপর ইসরায়েলি নৃশংসতার বিরুদ্ধে এবার জ্বলে উঠেছেন বারুদের মতো। গাজায় ফিলিস্তিনিদের উপর নৃশংসতার পরও নির্বাক বিশ্বকে দেখিয়েছেন ইরানের বীরত্ব। ইহুদিদের স্মরণ করিয়ে দিয়েছেন মুসলমানদের বীরত্ব গাথা অতীত ইতিহাসকে। ইসলামী চিন্তাবিদদের মতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কাছে এখন বড় ভয় আতঙ্ক খামেনির ইমানি শক্তি। এই জোরেই একদিন ইরান তথা মুসলমানদের বিজয় আসবে বলে তার দাবি। ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি তিনি তার ইমানদীপ্ত দৃঢ়তা এবং ইস্পাত কঠিন মনোবলের মধ্য দিয়ে তিনি ইরানি জাতিকে আশ্বাস করেছেন যে যুদ্ধে আমরাই জয়ী হব ইনশাআল্লাহ। সর্বোচ্চ নেতা হিসেবে ইরানের সরকার, বিচার বিভাগ, সামরিক বাহিনী, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এবং কুদস ফোর্সের উপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখেন খামেনি। তিনি এখন শুধু মধ্যপ্রাচ্যের নন, মুসলিম বিশ্বের লড়াকু নেতা বলে মনে করেন ইসলামী এই চিন্তাবিদ। তিনি বলেছেন, আমরা আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করি না, আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। শিয়া সুন্নি বিভেদ থাকলেও ইসরায়েলে সফল ক্ষেপণাস্ত্র অভিযান এবং নিজের নেতৃত্বের কৃতিত্ব দেখিয়ে মুসলমানদের কাছে অভিন্ন নেতা হয়ে উঠেছেন অন্যায়ের কাছে মাথা নত না করা খামেনি। ইহুদিদের সঙ্গে কোনো আপোষ বা ক্ষমা নয়, ইসরায়েলের কোনো অপরাধ আমরা বরদাস্ত করি না।
তবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সংঘাতে প্রতিবেশী ও মুসলিম দেশগুলোর ভূমিকায় ক্ষুব্ধ এই নেতা। তাই ইরানের সর্বোচ্চ এই ধর্মীয় নেতার বিরুদ্ধে সন্ত্রাসী ইহুদিদের যে কোনো আঘাত মহা বিপদ ডেকে আনতে পারে ইসরায়েল এবং আমেরিকার জন্য। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। দর্শক, এইমাত্র পাওয়া খবরে জানা গেছে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে রাজধানীর মগবাজার থেকে গ্রেফতার করেছে ডিবি। সম্প্রতি সাবেক সিএসি কাজী হাবিবুল আউয়াল সহ ১৯ জনের বিরুদ্ধে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করেছে বিএনপি। এরই মধ্যে সাবেক সিএসি নুরুল হুদা সহ অভিযুক্ত কয়েকজনকে আটক করে পুলিশ। অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতেই এনবিআর ঢেলে সাজানো হয়েছে বলে জানালেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এ সময় তিনি বলেন, এনবিআর কর্মকর্তাদের আন্দোলন যৌক্তিক নয়, এতে কারো ইন্ধন থাকতে পারে। এটি আলোচনার মাধ্যমে সমাধান না হলে চাকুরিবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান উপদেষ্টা। সচিবালয়ে এক সভায় তিনি এসব কথা বলেন। তার দাবি, ইরান ইসরায়েল যুদ্ধে জ্বালানি তেলের আমদানিতে কোনো প্রভাব পড়েনি। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। সরকার পরিচালিত পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পিপিপি কর্তৃপক্ষের উদ্যোগে বগুড়ায় অনুষ্ঠিত হল বিভাগীয় সম্মেলন ও কর্মশালা। এতে প্রধান অতিথি ছিলেন সচিব ও পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজ। সম্মেলনে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের উচ্চ পদস্থ কর্মকর্তা, বিনিয়োগকারী ও উদ্যোক্তারা অংশ নেন। এ সময় তারা পিপিপি খাতে সম্ভাব্য বিনিয়োগের সুযোগ নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন। বগুড়ায় অবস্থিত পরিত্যক্ত চিনি কলসমূহের বিস্তীর্ণ ভূমিতে বিনিয়োগ সম্ভাবনাও গুরুত্ব পায়। সম্মেলন ও কর্মশালায় বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা, অতিরিক্ত বিভাগীয় কমিশনার পারভেজ রায়হান উপস্থিত ছিলেন। কুড়িগ্রামের চরাঞ্চলে প্রায় ২,০০০ দরিদ্র পরিবার টিসিবির পণ্য থেকে বঞ্চিত। স্মার্ট কার্ডে পণ্য বিতরণ হলেও স্বজনপ্রীতি এবং অনিয়মের অভিযোগ রয়েছে। জেলা প্রশাসন জানায়, অভিযোগ পেলে নেওয়া হবে ব্যবস্থা। কুড়িগ্রাম প্রতিনিধি MS সাগরের রিপোর্ট, আর জানাচ্ছেন ফারিন ইসলাম টুম্পা। সারা দেশের মতো কুড়িগ্রামেও ভর্তুকি মূল্যে পণ্য সরবরাহ করছে টিসিবি। ডিলারের মাধ্যমে জেলার ৭৩টি ইউনিয়ন ও ৩টি পৌরসভায় স্মার্ট কার্ডধারী প্রত্যেককে ২ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল, ২ লিটার সয়াবিন তেল ও চাল ৫ কেজি বিতরণ করা হচ্ছে। তবে অভিযোগ রয়েছে, স্থানীয় জনপ্রতিনিধিদের স্বজনপ্রীতি ও অনিয়মের কারণে টিসিবির পণ্য পাচ্ছে না জেলার চরাঞ্চলের প্রায় ২,০০০ দরিদ্র পরিবার। টিসিবির কার্ড আমাকে জীবনে দেয় না, আমরা হলে জানি না, দেয় না, বড় পাই না। আমাকে কিছু তিনি দেয় না টিসিবি। সদর উপজেলার হলখানা ইউনিয়নের চরসারডোব এলাকার চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে ইউএনওর কাছে অভিযোগ দেয়া হলেও মেলেনি প্রতিকার। নাগেশ্বরী উপজেলার কচাকাটা, নারায়ণপুর ও নুনখাওয়া ইউনিয়নের দুর্গম চরাঞ্চলের স্থানীয় জনপ্রতিনিধিদের বিরুদ্ধেও টিসিবির পণ্য বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। ছাগল গরু পুষে এই যে আল্লাহ দিন কোনো মতে নিতেছে, খুব কষ্টেই আছে। ভুক্তভোগীদের অভিযোগ, নিত্যপণ্যের চড়া দামে তাদের সংসার চলে না। টিসিবি পণ্য পাচ্ছেন না তারা। আমি কিছুই পাই না, পোলা আছে ২-৩ আমার বললে ভাত কাপড় দেয় না। স্বামী সারাদিন কাজ করে, ৩ বাচ্চা ধরে আপনার কষ্ট খাই, একবেলা খাই একবেলা খাই না। চাল নেই ঘরে, এখন পোলা টাকা পয়সার জন্য স্কুলে দিতে পারি না, কি দেয়া বাজার করবো, কি দেয়া চলবো, আমার কিছুই নাই। আমি খুব কষ্টে চলি, আমি তেল পানি জোগান পারি না, খাওয়া পারি না। তবে অনিয়মের অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। এখনই আমি ব্যবস্থা নিচ্ছি। বাংলাদেশ জানার আগে আমরা কাকে কন্ট্রোল করে ফেলতে পারি কিনা দেখি না। দুষ্ট তো সব জায়গায় আছে, দুষ্টগুলোতে কিভাবে বাদ দেওয়া যায় এবং সাহায্য করা যায় একটু দেখি। ঠিক আছে, ওনার সাথে কথা বলে অথবা পুলিশের সাথে কথা বলে ব্যবস্থা নিচ্ছি। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের তথ্য মতে দেশে সবচেয়ে দারিদ্র্যপীড়িত প্রায় ২৪.৫ লাখ মানুষের বসবাস কুড়িগ্রাম জেলায়। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেনে ভয়াবহ মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। রুশ হামলায় দেশটির বিভিন্ন শহরে নিহত হয়েছে অন্তত ২৬ জন। সবচেয়ে বড় হামলা হয়েছে নিপ্রোতে।
এই অঞ্চলে রাশিয়ার ছোড়া মিসাইলের আঘাতে মারা গেছেন 17 জন, আহত হয়েছেন আরও 279 জন। ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানায় মস্কোর ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে নিপ্রতে 30টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান ও 8টি স্বাস্থ্য কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া সামিতে 3 জন ও সামার শহরের কাছাকাছি মৃত্যু হয়েছে 2 জনের। প্রাণহানির খবর পাওয়া গেছে। এর একদিন আগে রাজধানী কিয়েভে রাশিয়ার মিসাইল ও ড্রোন হামলায় 10 ইউক্রেনীয়র মৃত্যু হয়। এবার খেলার খবর। কলম্বো শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিং করতে নেমে বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। গল টেস্টের মতোই কলম্বো টেস্টেও ইনামুল হক বিজয়ের ওপর আস্থা রেখেছিল টিম ম্যানেজমেন্ট, কিন্তু আবারও ব্যর্থ হন বিজয়। দলের 5 রানে 0 রানে আউট হন তিনি। এরপর সাদমান ইসলামের সাথে হাল ধরেন মমিনুল হক। 38 রানের জুটি গড়ার পর 21 রানের পুঁজিতে আউট হন মমিনুল। 2 উইকেটে 72 রান সংগ্রহ করে লাঞ্চ বিরতিতে যায় টাইগাররা। বিরতি থেকে ফিরে আগের ম্যাচের জোড়া সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্তর উইকেট তুলে নেন বিশ্বা ফার্নান্দো। দলের 76 রানে 46 রানের পুঁজিতে বিদায় নেন সাদমান ইসলাম। মুশফিক লিটনের ব্যাটে বিপর্যয় কাটানোর চেষ্টা টাইগারদের। ওয়ানডে এবং টি-20 ক্রিকেটে ভালো করতে হলে টেস্ট ক্রিকেটে মনোযোগ বাড়াতে হবে বলে জানান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি জানান, ঢাকা কেন্দ্রিক খেলা দেশের ক্রিকেটের উন্নয়নে সুফল বয়ে আনবে না। ক্রিকেটকে দেশব্যাপী ছড়িয়ে দিতে পারলে আশানুরূপ সাফল্য পাওয়া যাবে। ক্রিকেট বিকেন্দ্রীকরণের কাজই করছে বর্তমানে বিসিবি। ধানমন্ডির রিয়া গোপ মহিলা ক্রিকেট কমপ্লেক্সে টেস্ট ক্রিকেটের রজত জয়ন্তী উদযাপন অনুষ্ঠানের কর্মসূচির উদ্বোধনকালে এসব কথা জানান বিসিবি সভাপতি। পরাগারমানের রিপোর্ট। বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট মর্যাদা পাওয়ার 25 বছর পূর্তি পালন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 2000 সালের 26 জুন আইসিসির 10ম সদস্য হিসেবে টেস্ট মর্যাদা পায় বাংলাদেশ। সে বছরের 10 নভেম্বর ভারতের বিপক্ষে অভিষেক টেস্ট খেলে লাল সবুজের দল। ক্রিকেটের কুলীন ঘরানায় 25 বছর কাটিয়ে দিল, কাঙ্ক্ষিত উন্নতি হয়নি টাইগারদের। অভিষেক টেস্টের সেঞ্চুরিয়ান ও বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল টেস্টে মনোযোগ বাড়ানোর তাগিদ দেন। তিনি জানান, টেস্ট ক্রিকেটে মনোযোগ বাড়ালেই অন্য 2 সংস্করণেও ভালো করবে বাংলাদেশ। টেস্ট ক্রিকেট হচ্ছে মেইন ক্রিকেট, আর টেস্ট ক্রিকেটটা যদি আমরা মনোযোগ দেই, টেস্ট ক্রিকেট বলতে বোঝাচ্ছে যে মাল্টি ডে বা 2 দিনের ক্রিকেট, 3 দিনের ক্রিকেট, 4 দিনের ক্রিকেট, এটাই মনোযোগ দিলে আপনি অটোমেটিক্যালি আপনার 50 ওভারের ক্রিকেট এবং টি-20 ক্রিকেটে আপনি ভালো করতে পারবেন। তো এই জায়গাগুলোতে আমি ফোকাস হয়তো কম হয়েছে বা হয়নি, বাট আমি আবারও বলছি যে 25 বছরে আমি আশা করছিলাম হয়তো 25টা এরকম প্রোগ্রাম করব, কিন্তু 25 বছর এসে আমি প্রথম প্রোগ্রাম করছি। ম্যাচ জয়ে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো দলগুলো বাজবলও খেলে, কিন্তু গল টেস্টে শ্রীলঙ্কাকে পরাস্ত করার সুযোগ পেয়েও ম্যাচ ড্র করার দিকেই মনোযোগী ছিলেন নাজমুল হোসেন শান্তরা। এই মানসিকতা থেকে বের হয়ে আসার তাগিদ দেন বুলবুল। সবকিছুর মূলে আমি মনে করি টেস্ট ক্রিকেটটা স্কিল একটা জায়গায় থাকে, কিন্তু মেইন যে জিনিসটা সেটা টেস্ট ক্রিকেটটা মাথার খেলা। আপনি কতটুকু স্টেবল আছেন, আপনি কতটুকু স্টেবিলিটি নিয়ে চিন্তা করেন, মেন্টাল স্টেটমেন্ট কতটুকু ক্লিয়ার, সেই জায়গাটায় আমাদের মনে হয় কাজ করা উচিত। তাছাড়া ক্রিকেটকে দেশব্যাপী ছড়িয়ে দিতে টেস্ট মর্যাদা পাওয়ার রজত জয়ন্তী অনুষ্ঠানকে কাজে লাগাচ্ছেন বলে জানান বাংলাদেশের অভিষেক টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। পরাগারমান, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। প্লাস্টিক ব্যবস্থাপনা ঠিক না থাকায় জীববৈচিত্র্য ধ্বংসের মুখে। ধ্বংসাত্মক প্রভাব থেকে বাঁচতে জীবনধারা পরিবর্তনের তাগিদ প্রধান উপদেষ্টার। পিলখানায় বিডিআর বিদ্রোহের সাথে রাজনৈতিক দলের নেতারাও জড়িত ছিলেন, জানালো স্বাধীন তদন্ত কমিশনের। সময় মতো নাম প্রকাশ। নৈতিকতার প্রশ্ন ওঠায় শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিয়োজিত আইনজীবী আমিনুল গনিকে সরিয়ে দিল ট্রাইব্যুনাল। মামলা লড়বেন আমির হোসেন। কাল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু। এবছর অংশ নিচ্ছে প্রায় 12,51,000 শিক্ষার্থী। নকলমুক্ত রাখতে কঠোর পদক্ষেপ। এবং যুদ্ধবিরতির পর পাল্টাপাল্টি বিজয় দাবি ইরান ইসরায়েলের।
তেহরানের সফল অভিযানে বিশ্বজুড়ে খামেনির দুঃসাহসিক নেতৃত্বের প্রশংসা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন /ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।